আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এই টপোলজি এন্ড ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1, যেটার নাম হচ্ছে ম্যাট্রিক স্পেস বা হচ্ছে দূরত্ব সংক্রান্ত একটা জগৎ, এই জগৎটা আমরা এখানে ডিফাইন করব। প্রথম লেকচারে আমরা যেটা করব, শুধুমাত্র ম্যাট্রিক স্পেস কি জিনিস, ম্যাট্রিক স্পেস সম্পর্কে ধারণা নেব এবং এরপরে আমরা ম্যাট্রিক স্পেসের দুটা ম্যাথ করব পরের পর্বে। সেই ম্যাথগুলো করে ফেললে আপনি হচ্ছে ম্যাট্রিক স্পেসের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাট্রিক স্পেস কি বা ম্যাট্রিক স্পেস বলতে কি বোঝায় সেটা আমরা আগে জানবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমাকে ম্যাট্রিক স্পেস বলতে ইউক্লিডিয়ান ম্যাট্রিক স্পেস, অর্থাৎ আপনি এই যাবৎকালে যা পড়ছেন, হয় রিয়েল লাইনে পড়ছেন অথবা কাল্পনিক লাইনে পড়ছেন, বাস্তব সংখ্যা রেখায় পড়ছেন অথবা অবাস্তব সংখ্যা রেখায় পড়ছেন। এখন আমরা যেটা করব, এই একটা স্পেস, এটা একটা বৃত্ত দেখা যাচ্ছে তাই না, কিন্তু বাস্তব বস্তুত এটা একটা বৃত্ত নয়, এটা হচ্ছে একটা গোলক। গোলক মানে হচ্ছে ফুটবল, কাইন্ড অফ আপনি ফুটবল বিবেচনা করতে পারেন। তার মানে আমরা এখানে যা নিয়ে পড়ালেখা করব বা এই টপোলজিতে যা নিয়ে পড়ালেখা করব, সেটা কোনো একটা নির্দিষ্ট রেখা না বা একটা নির্দিষ্ট তল না, এটা একটা গোলক বা একটা স্পেসের একটা বৃত্ত বা স্পেসের একটা ফুটবল নিয়ে আমরা কাজ করব বা স্পেসের একটা ঘনক নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ টপোলজিতে আমরা এই যে ম্যাট্রিক স্পেস বলেন আর টপোলজির পরের যে টপিকগুলো পড়বো, প্রত্যেকটা জিনিস বেসিক্যালি স্পেসে একটা বস্তু নিয়ে কাজ করব, স্পেসে। অর্থাৎ এটার কোনো 1-2 ডাইমেনশন নাই, এটার n ডাইমেনশন থাকবে। তাহলে আমরা যখন একমাত্রিক তল পড়ছি সেটা হচ্ছে সরল রেখা, আমরা যখন দ্বিমাত্রিক পড়ছি সেটা একটা তল, আমরা যখন ত্রিমাত্রিক পড়ছি সেটা একটা রুমের কথা বিবেচনা করতে পারে। এখন এই রুমটাকেই আমরা যদি আরো বেশি ডাইমেনশন অ্যাপ্লাই করি, তখন সেটা যেটা হবে সেই হচ্ছে আমাদের টপোলজি। তাহলে টপোলজিতে আমরা বেসিক্যালি কি করব, আমরা 1-2 ডাইমেনশনে থাকবো না, n ডাইমেনশনে চলে যাবে। ঠিক আছে, তাহলে n ডাইমেনশন এটা তো আমাদের বাস্তব বা বাস্তব জীবনে এটা রিলেট করার মতো জিনিস না। আমরা যেটা করব, 1-2 তে আমরা যেভাবে রিলেট করছি, আমরা 3-4-5-6 n এর জন্য ওইভাবে রিলেট করব। সো আপনি যখন মনে করেন একটা বিন্দু ছিল দ্বিমাত্রিক তলে, তখন আপনি বলছিলেন এটা হচ্ছে এক্স ওয়াই। কিন্তু এখন আপনি দেখবেন একটা বিন্দু হচ্ছে এক্স, যে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 x2 x3 ডট 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 xn। তাহলে এই যে এক্স একটা বিন্দু, সেই বিন্দুটার মাত্রা কয়টা, ডাইমেনশন হচ্ছে n সংখ্যক, এরকম আমরা দেখবো। ঠিক আছে, সো এখন এই এক্স বিন্দুকে যদি আমি দুই মাত্রার বলি, তাহলে সেটা হচ্ছে x1 x2। তো এই x1 x2 মানে আমরা যেটা শিখছিলাম এতদিন, সেটা হচ্ছে xy। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখন জেনারেলাইজড ফর্মে চলে যাব। আপনারা যারা টেনসর করছেন, টেনসরের ক্লাসগুলো করছেন, তারা একটু রিলেট করতে পারতেছেন যে এই জায়গাটা আমরা একটু দেখেছি, তাই না? সো এটাই হচ্ছে এখানে মেইন কথাবার্তা, আমরা এগুলো দেখেছি। সো টেনসরের ধারণাটা একটু মাথায় রাখবেন, আর সাথে থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের ধারণা একটু মাথায় রাখবেন, আপনার ম্যাট্রিক জগৎ বুঝে যাবেন। তাহলে ম্যাট্রিক জগৎটা কি জিনিস, ও আরেকটা জিনিস লাগবে। তাহলে আপনি মাথায় রাখবেন কি কি, থার্ড ইয়ারের রিয়েল REL, আপনি টেনসর টেনসর এবং হচ্ছে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট, টেনসর এবং রিয়েল, এই তিনটা কোর্সের আপনি ধারণাটা যদি একটু মাথায় রাখেন, তাহলে আপনি এই টপোলজিটা ভালোভাবে বুঝতে পারবেন, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো আপনি এই টপোলজি পড়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই তিনটা বইকে একটু কাছে রাখবেন। কেন রাখবেন আমি বলছি, আমরা যখন কথা বলবো তখন এই তিনটা বইয়ের নাম বারবার চলে আসবে। সো আপনি অলরেডি কিন্তু টেনসরের নাম চলে আসছে। এখন চলে আসেন, এই যে আপনি এই অ্যাবস্ট্রাক্টে পড়েছেন গ্রুপ থিওরি, মানে গ্রুপ বুঝছেন। গ্রুপ কাকে বলে? গ্রুপ কিন্তু একটা সেটকে বলছিলেন, একটা সেট, একটা অশূন্যক সেট জি কে গ্রুপ বলা হয়েছিল। সেই জি এর ভিতরে যদি আমার 4টা ক্রাইটেরিয়া হোল্ড করছিল, এবং অ্যাবিলিয়ান গ্রুপ বলা হয়েছিল যখন সে বিনিময় হয়েছিল, তাই তো? এখন আমাদের এখানেও সেম ওয়েতে আমরা ম্যাট্রিক স্পেসকে ডিফাইন করবো। আমরা গ্রুপকে যেভাবে ডিফাইন করছি, গ্রুপ কি ছিল, জি একটা অশূন্যক সেট, যদি বাইনারি অপারেশন স্টার অথবা ডটের সাপেক্ষে সে 4টা ক্রাইটেরিয়া হোল্ড করে, তখন আমরা সেটাকে বলছি হচ্ছে গ্রুপ। এবং সে যদি 5 নম্বর ক্রাইটেরিয়া অর্থাৎ বিনিময় বিধি মেনে চলে, তখন সেটাকে আমরা বলছি অ্যাবিলিয়ান গ্রুপ। একটু মনে করে দেখেন, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়েছেন গ্রুপ। সো ওইটা যেভাবে আপনি পড়ছেন, সেম ওইতে আপনাকে এখন বলা হবে ম্যাট্রিক স্পেস। আপনাকে এখন কি শেখানো হবে? আপনাকে এখন এখন আমরা ডিফাইন করবো হচ্ছে কি ম্যাট্রিক স্পেস। তাহলে গ্রুপটা যেরকম করে আপনি একটা নতুন জিনিস শিখেছেন, সেম ওয়েতে আমরা এখন কি শিখবো, ম্যাট্রিক স্পেস শিখবো। তাহলে ম্যাট্রিক স্পেস আর গ্রুপ এইরকমই একটা জিনিস, যে গ্রুপ আমরা যেরকম ডিফারেন্ট একটা টপিক পড়েছি বা একটা ভিন্ন ডাইমেনশনের ব্যাপার ছিল, আমাদের এই ম্যাট্রিক স্পেস এবং টপোজগৎ বা টপোলজিক্যাল স্পেস, এগুলো এক একটা এরকম গ্রুপের মতো আলাদা আলাদা জগৎ। সো আমরা এখানে এই ম্যাট্রিক স্পেস যে টপিকটা পড়বো, সেটাকেও আমরা গ্রুপের মতো এরকম শর্ত দিব। তাহলে আমরা প্রথমত ম্যাট্রিক কি জিনিস সেটা একটু বলি। ম্যাট্রিক কি জিনিস সেটা আমরা বলার আগে আমরা একটা সেট নিতে হবে। এটা হচ্ছে একটা সেট এক্স, এই সেটটাকে ম্যাট্রিক স্পেস বলা হবে।
দেখেন আমরা ওই গ্রুপের ক্ষেত্রে কি বলছি, জি একটা অশূন্যক সেট, এই অশূন্যক সেটটাকে গ্রুপ বলা হবে, এরকম কথা বলছিলাম না একটা বাইনারি অপারেশনের আন্ডারে, একটা বাইনারি অপারেশনের আন্ডারে। সেম ওয়েতে এই এক্স একটা অশূন্যক সেট, এইটাকে ম্যাট্রিক স্পেস বলা হবে একটা অপারেশন, একটা ফাংশনের সাপেক্ষে, একটা ফাংশনের সাপেক্ষে। এবং ওই ফাংশনটা দেখো, এটা বলছে একটা ফাংশন বা ম্যাপিং এর সাপেক্ষে, এটাও একটা ম্যাপিং এর সাপেক্ষে গ্রুপ হয়েছিল, এই জি সেটটাও একটা ম্যাপিং এর সাপেক্ষে গ্রুপ হয়েছিল। এখন এই এক্স সেটটাও একটা ম্যাপিং এর সাপেক্ষে কি হবে, ম্যাট্রিক স্পেস হবে। এখন এই যেই অপারেশনটা মানে যেই ফাংশনটা সেটা হচ্ছে ডি। তাহলে এক্স এর ক্ষেত্রে আমরা সেটাকে কি বলছি, ডি বলছি। অর্থাৎ আমরা যখন ম্যাট্রিক স্পেস করতে আসছি তখন এখানে আমরা ডিফাইন করতে হবে আগে কাকে, ডি কে। আর যখন আমরা গ্রুপ করছিলাম তখন আমরা সেখানে ডিফাইন করছিলাম হচ্ছে এরকম একটা ডট কে, এটাকে আমরা বলছি হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন মনে করে দেখেন, অথবা অনেকে এইভাবেও শিখছেন, এটা দিয়েও শিখছেন যে জি বাইনারি অপারেশন, এটা একটা গ্রুপ, এভাবে বলছিলেন মনে আছে। সো এভাবে বলছিলেন, তার মানে আমার এখানে জি ডট যেরকম একটা গ্রুপ আপনি বলছেন, এখানে আপনি কি বলবেন তাহলে, এখানে বলবেন এক্স ডি একটা টপ ম্যাট্রিক স্পেস। দেখেন গ্রুপ যেভাবে ডিফাইন করছি সেম ওয়েতে আমি এক্স ডি কেও ম্যাট্রিক স্পেস ডিফাইন করব। এখন দেখেন এখানে আমরা যখন গ্রুপ করছি তখন আমরা বলছি এই জি কে গ্রুপ বলা হবে যদি সে এই বাইনারি অপারেশনের আন্ডারে 4টা নিয়ম মানে। তাহলে এখন এটাকে ম্যাট্রিক স্পেস বলা হবে যদি সে এই ডি এর আন্ডারে 4টা নিয়ম মানে। এই 4টা নিয়ম কি সেটা আমরা এখন শিখবো। তাহলে এই এক্স সেটটাকে টপোলজি ম্যাট্রিক স্পেস বলা হবে, এই এক্স সেটটাকে ম্যাট্রিক স্পেস বলা হবে যদি সে এই ডি ফাংশনের আন্ডারে 4টা নিয়ম মেনে চলে। ডি ফাংশনের আন্ডারে 4টা নিয়ম মেনে চলে। এখন ডি ফাংশনটা কেমন, ডি ফাংশনটা হচ্ছে ডি এক্স থেকে এক্স ক্রস এক্স রিয়েল নাম্বার। অর্থাৎ এই যে এই এক্স সেটের মধ্য থেকে আমরা ক্রমজোড় নিব, 2 বা ততোধিক ভ্যালু নিয়ে আমরা ডি এর মধ্যে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে যে রেজাল্ট আসবে সেটা রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। তো যদি হয় তখন আমরা এই ডি সহ এবং এই এক্স কে একত্রে বলবো ম্যাট্রিক স্পেস। তাহলে এখন দেখেন এক্স হচ্ছে একটা সেট, এক্স একটা সেটকে এই ডি অপারেশনের সাপেক্ষে ম্যাট্রিক স্পেস বলা হবে যদি এই এক্স সেটটা ডি অপারেশনের সাপেক্ষে 4টা নিয়ম মেনে চলে। আমার কথা ক্লিয়ার, যে এক্স সেটটাকে ডি অপারেশনের সাপেক্ষে আমরা ওইটার সাথে রিলেট করে বলতেছি, জি সেটটাকে বাইনারি অপারেশন এর সাপেক্ষে গ্রুপ বলা হবে যদি সেই এই বাইনারি অপারেশনের সাপেক্ষে 4টা নিয়ম মেনে চলে। আমরা এটা গ্রুপের ক্ষেত্রে বলছি। যদি কেউ গ্রুপেরটা বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আপনাকে গ্রুপ কাকে বলে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। আমাদের কিন্তু গ্রুপের একটা ধারণার ভিডিও কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারও ছিল। সো আমি এখন ওইটার সাথে রিলেট করে আপনাকে নতুন একটা জগতের সাথে পরিচিত করাচ্ছি, যেটা হচ্ছে আমার ম্যাট্রিক স্পেস। সো চলে আসেন, তাহলে এক্স সেটটাকে আমরা ম্যাট্রিক স্পেস বলবো যদি এই এক্স সেটটা ডি ম্যাপিং এর সাপেক্ষে 4টা নিয়ম মেনে চলে। ঠিক আছে, তার মানে এক্স সেটের যে উপাদানগুলো সেই উপাদানগুলোর উপরেই তো 4টা নিয়ম প্রয়োগ হবে, এক্স সেটের উপাদানগুলোর উপরেই তো 4টা নিয়ম প্রয়োগ হবে। এবং এক্স সেটের উপাদানগুলো হচ্ছে অবশ্যই রিয়েল নাম্বার। ঠিক আছে, সো আমার এইটুকু ব্যাপার যদি আপনি বুঝেন, এবার আমরা 4টা নিয়ম কি সেটা একটু দেখব। তাহলে আমরা এখানে কি বলছি যে এক্স একটা অশূন্যক সেট আর ডি হচ্ছে একটা কি দূরত্ববোধক ফাংশন, বা এটাকে ম্যাপিং বলেন সংক্ষেপে। এটা একটা ম্যাপিং বা ফাংশন, এটা হচ্ছে দূরত্ববোধক ফাংশনটা এইভাবে সংজ্ঞায়িত যে এক্স থেকে ক্রমজোড় দুটা নিয়ে আমরা সেটার ডি এর মধ্যে যখন বসাবো বা ডি ফাংশনের মধ্যে যখন বসাবো সেটা রেজাল্টটা রিয়েল নাম্বারে পাবো। তাহলে এই হচ্ছে ঘটনা। তখন এই যে এটাকে আমরা ম্যাট্রিক স্পেস বলবো যদি এই এক্স সেটের উপাদানগুলো ডি ম্যাপিং এর সাপেক্ষে 4টা নিয়ম মানে। তার মধ্যে প্রথম নিয়ম সেটা হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই এইটা সর্বদা 0 অপেক্ষা বড় বা 0 সমান হবে। এটা হচ্ছে প্রথম রুলস, যে ডি অফ এক্স ওয়াই, অর্থাৎ ডি অফ এক্স ওয়াই বলতে এই এক্স এর ভিতরের 2টা বিন্দু, একটা এক্স আর একটা ওয়াই বিন্দু। এখন এই বিন্দুগুলা কত ডাইমেনশনাল, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল হইতে পারে, 3 ডাইমেনশন হইতে পারে, 4 ডাইমেনশন হইতে পারে, n ডাইমেনশন হইতে পারে। তার মানে এই এক্সটা হচ্ছে বেসিক্যালি এরকম, এক্সটা হচ্ছে x1 x2 ডট 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 x3 ডট 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 xn, এটা হচ্ছে আমার এক্স। আর এই যে ওয়াইটা হচ্ছে আমার একই রকম ভাবে
y1 y2 ডট 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 yn, এটাও n মাত্রিক। সো এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা যেভাবে ডিফাইন করছি ডি সাপেক্ষে, সেই দূরত্বটা অবশ্যই অবশ্যই সর্বদা কি হবে, 0 অপেক্ষা বড় বা 0 সমান হবে। আমাদের ডি হচ্ছে একটা দূরত্ববোধক ফাংশন, মাথায় রাখবেন ডি হচ্ছে একটা দূরত্ববোধক ফাংশন। এই যে এটা হচ্ছে একটা অপারেশন, এটা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু হইতে পারে। সেম ওয়েতে এই ডিটা হচ্ছে একটা দূরত্ববোধক ফাংশন, সেটা বিভিন্ন রকমে ডিফাইন হইতে পারে, সেটা আমরা অঙ্ক করতে গেলে দেখে যাব। আচ্ছা, 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে এই ডি এক্স ওয়াই, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান 0 হবে যদি যদি এক্স আর ওয়াই একই বিন্দু হয়, এক্স আর ওয়াই একই বিন্দু হয়। ঠিক আছে, যে এদের দূরত্ব সমান 0 হবে যদি তারা সমান একই বিন্দু হয়ে যায়, তাছাড়া তো 0 হওয়ার সুযোগ নেই দূরত্ব, তাই না? এখন আপনি বলেন এটা কিভাবে বুঝবেন? আপনি একবারে দ্বিমাত্রিকে চলে আসেন, 2 3 বিন্দু আর 2 3 বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনি নির্ণয় করে দেখেন তো। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই যে এই ডি অফ এক্স ওয়াই, এটা আসলে কি হবে, রুট ওভার x2 - x1 0, y2 - y1 0। দেখেন তখন কি হলো, তখন এই যে এক্স, এই যে এইটা আর এটা সেম হয়ে গেল না, এক্স আর ওয়াই সমান হয়ে গেল না, তখন এই দূরত্বটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। আপনি দ্বিমাত্রিক দিয়ে কল্পনা করলে এটা নিয়ে ব্যাখ্যা করতে পারেন। তাহলে এই যে দেখেন, প্রথমটা হলো কি, দূরত্বটা সর্বদা 0 অপেক্ষা বড় বা 0 সমান হবে। তাহলে 0 অপেক্ষা বড় হবে যখন এই এক্স ওয়াই সমান না, আর 0 অপেক্ষা ছোট হবে বা 0 সমান হবে, সরি ছোট হবে না, 0 সমান হবে যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায়, অর্থাৎ বিন্দু দুটো যদি সেম হয়ে যায়। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আশা করছি আমরা বুঝে গেছি। এরপরে চলে আসেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে আমার প্রতিসম বৈশিষ্ট্য। প্রতিসম বৈশিষ্ট্য যেটাকে বলে সেটা হচ্ছে, প্রতিসম বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে আমরা একটু বলেন তো ভাই, আমি যদি এই ওয়াই থেকে এক্স এর দূরত্ব নির্ণয় করি আর এক্স থেকে ওয়াই এর দূরত্ব নির্ণয় করি, দূরত্বটা কি সেম হবে না? অবশ্যই সেম হবে। তাহলে এই দূরত্ব ফাংশন ডিটা এক্স ওয়াই ইকুয়ালস টু দূরত্ব ফাংশন ডিটা ওয়াই এক্স একই হবে। এটাই হচ্ছে আমার প্রতিসম বৈশিষ্ট্য। আশা করছি আপনারা এইটুকু বুঝে গেছেন। সমান হবে, ওই যে এখানে এটা দিয়ে ব্যাখ্যা করেন না, এটা দিয়ে ব্যাখ্যা করুন, যেটা আপনি জানেন সেটা দিয়ে ব্যাখ্যা করেন। আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার চলে আসেন, আপনাকে যদি বলা হয় যে এবার একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা আমরা এখান দিয়ে শিখবো। দেখেন এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা। সাপোজ এই যে এটা যে কোনো সংখ্যা রেখা মনে করতে পারেন, বাস্তব সংখ্যা রেখা বা যে কোনো রেখা হতে পারে, 2 3, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমার 2 12, ঠিক আছে। আর এদের মাঝখানে একটা বিন্দু আছে 2 7, এটা একই রেখায় আছে, ভালো করে খেয়াল করেন। আবার আমি যদি এখানে একটা দিয়ে দিই, 2 না দিয়ে আমি দিলাম হচ্ছে 3 7। এখন এটা কেন দিলাম দেখেন, আমরা এখানে এই দূরত্ববোধক ফাংশনের 4 নম্বর বৈশিষ্ট্য শিখতে যাচ্ছি। আমরা এখানে কিন্তু কোনো রেখা নিয়ে কাজ করতেছি না, আবারও বলছি এটা একটা স্পেস, মানে ত্রিমাত্রিক জগৎ। এখানে আমরা যে কোনো দিকে যাইতে পারবো। এখন ঘটনা হচ্ছে যে এই স্পেসে এই এক্স সেটটা, ধরেন এটা হচ্ছে আমার এক্স সেট, এই যে এটা হচ্ছে আমার এক্স সেটের মধ্যে আমরা এবার ডি অ্যাপ্লাই করব, মানে দূরত্ববোধক ফাংশনটা অ্যাপ্লাই করব। এক্স সেটের উপরস্থ এক্স সেটের ভিতরে 3টা বিন্দু নেব। এবার কয়টা বিন্দু? 3টা বিন্দু। এটাকে বলা হয় ত্রিভুজ অসমতা। এটাকে বলা হয় কি? ত্রিভুজ অসমতা। এখন এই ত্রিভুজ অসমতা যেটা বলবে সেটা হচ্ছে, ধরেন এই বিন্দুটার নাম দিলাম আমি এক্স, এই বিন্দুটার নাম দিলাম আমি ওয়াই, এবং এই বিন্দু বা এই বিন্দু এদের নাম দিলাম আমি কত, জেড। ঠিক আছে, জেড। এখন এই দূরত্ববোধক ফাংশন এই 4 নম্বরে বলছে ডি অফ এক্স ওয়াই এটার চাইতে বড় বা সমান কে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। এবার আপনি বাস্তব ব্যাখ্যাটা একটু দেখেন, এটা সত্য হবে। এখন এটা এখানে দেখেন, আপনি এই 2 3 থেকে 2 12 এর মধ্যবর্তী দূরত্ব যদি বের করেন, এটা দূরত্ব আসবে হচ্ছে কত? এর দূরত্ব আসবে হচ্ছে 9। এর দূরত্ব কত আসবে? 9। দেখেন এই যে এইটা থেকে এটা দূরত্ব, তাহলে ডি অফ এক্স ওয়াই মানে এইটা থেকে এটা দূরত্ব যদি আমরা নির্ণয় করি, রুট ওভার x2 - x1 0, 12 - 3 9 হোল স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে আমার ডি অফ এক্স ওয়াই সমান কত আসছে? 9 আসছে। এখন আমি যদি জেড এটাকে বিবেচনা করি, তাহলে দেখেন ডি অফ এক্স জেড ইকুয়ালস টু কি হবে? ডি অফ এক্স জেড ইকুয়ালস টু হবে 0,
ওই যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা ইন্টারমিডিয়েটে শিখছি সরলরেখা থেকে, তাহলে এখানে হবে 4 স্কয়ার, ওই যে y2 - 1 4 স্কয়ার সমান 4, এবং d অফ y zy এটা সমান কি হয় দেখেন তো, d অফ zy সমান হচ্ছে আমার 2 2 - 0, তাহলে 12 থেকে 7 গেলে হচ্ছে 5 হোল স্কয়ার মানে হচ্ছে 5। তাহলে দেখেন এই দুটো যোগ করলে কত হয়, 4 আর 5 9, d অফ x y টা কত আসছে 9। তাহলে এখন হয় এইটা হবে, এই যে এই তিনটা রেখা তিনটা বিন্দু যদি একই রেখায় থাকে তাহলে আমার d অফ x z আর d অফ z y আর d অফ x y এইটার মান এই দুটার যোগফলের সমান হবে, সমান। অথবা আপনি যদি এবার একই রেখায় না নিয়ে, এটা তো এই তিনটা তো একই রেখায় আছে, এবার একই রেখায় না নিয়ে যদি এই জেড বিন্দুটাকে একটু উপরে নিয়ে যান, তখন এই দূরত্বটা আর এই যে এইখান থেকে এই দূরত্বটার যোগফল, এটা আর এটার যোগফল কি এটার চাইতে বড় হবে না? বড় হবে না? নিশ্চয়ই বড় হবে। এই জিনিসটাই আমরা এখানে দেখিয়েছি যে বিন্দু তিনটা যদি একই রেখায় থাকে তাহলে তাদের প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা এই প্রথম আর দ্বিতীয় বিন্দু এবং দ্বিতীয় তৃতীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যোগফলের সমান হবে। আর যদি ভিন্ন রেখায় হয়, একই রেখায় না হয়, তাহলে অবশ্যই এই দূরত্ব আর এই দূরত্বের যোগফলটা সরাসরি দূরত্বের চাইতেও কি হবে, বড় হবে। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ অসমতা। এখন আপনি দেখেন বের করে যে এই যে এটা যদি জেড হয়, এটা যদি জেড হয়, তাহলে এই যে এখান থেকে এক্স জেড বের করেন, এক্স জেড বের করলে কি আসবে, এখন 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 নতুন করে যদি আমি বের করি, তাহলে ডি অফ এক্স জেড ইকুয়ালস টু হবে √3 - 2 মানে 1 হোল স্কয়ার প্লাস 7 - 3 মানে 4 হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আমার 1 আর এদিকে হচ্ছে 16, তাহলে √17, এটা 4 এর চাইতে বেশি। তারপরে হচ্ছে ডি অফ জেড ওয়াই, এটা যদি আমি বের করি তাহলে হচ্ছে 2 - 3 মানে হচ্ছে -1 এর উপর হোল স্কয়ার প্লাস ওদিকে হচ্ছে 12 থেকে 7 গেলে 5 হোল স্কয়ার। সো এখানে থাকতেছে হচ্ছে 25 আর এদিকে 1 √26। তাহলে এই যে এই √26টা এটা 5 এর চাইতে বড়, এটা কি, এটা 5 এর চাইতে বড়, আর এই যে √17 এটা 4 এর চাইতে বড়। তাহলে এখন দেখেন আমার এই দূরত্বটা হচ্ছে কিন্তু 9, তাহলে এই যে এটা 4 এর চাইতে বড়, এটা 5 এর চাইতে বড়, এই দুটো যোগ করলে কি 9 এর থেকে বড় হবে। তার মানে আমরা কি বুঝতেছি, এই যে অসমতাটা সত্য কিনা, অবশ্যই সত্য। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা দূরত্ববোধক ফাংশন ডি যদি এই চারটা সূত্র মেনে চলে, চারটা সূত্র মেনে চলে একটা নির্দিষ্ট সেটের মধ্যে, একটা নির্দিষ্ট সেট এক্স এর মধ্যে, এই যে আমাদের এইখানে এই যে এই পুরা ঘরটাকে আমরা বললাম ধরো এক্স, এই পুরাটাকে আমরা বললাম হচ্ছে এক্স, এটা এক্স বা অন্য যে কোনো কিছু দিয়ে আপনি ডিনোট করতে পারেন, এই পুরাটা হচ্ছে এক্স। এই এক্স এর ভিতরে আমরা তিনটা বিন্দু বা অগণিত বিন্দু আছে, তাদের মধ্যে থেকে আমরা এই চারটা বৈশিষ্ট্য একটা দূরত্ববোধক ফাংশনের মধ্যে যদি হোল্ড করাইতে পারি, তাহলে এই এক্স সেটটাকে ডি এর সাপেক্ষে টপোলজিক্যাল স্পেস বলা হবে। তাহলে এই এক্স সেটটাকে উইথ ডি বা উইথ দূরত্ববোধক ফাংশন ডি এর সাপেক্ষে এটাকে আমরা কি বলবো, টপোলজিক্যাল ম্যাট্রিক স্পেস বলবো। তাহলে ম্যাট্রিক স্পেস কাকে বলবো, যে এক্স একটা অশূন্যক সেট, এক্স একটা অশূন্যক সেট এর সাপেক্ষে, এক্স একটা অশূন্যক সেট এর সাপেক্ষে ডি একটা ম্যাপিং এক্স ক্রস এক্স। দেখ আমরা এখানে যতগুলা বিন্দু নিচ্ছি সবগুলো কিন্তু এক্স এর মধ্যে থেকে নিচ্ছি যে ক্রমজোড় আকারে, তো এক্স ক্রস এক্স, এবং রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু এই যে রিয়েল নাম্বার। সো এই ডি কে এই এক্স এর মধ্যে, এক্স সেটের মধ্যে এই ডি ম্যাপিংটা যদি এই চারটা সত্য মেনে চলে, তাহলে আমরা এক্স ডি কে একত্রে বলবো হচ্ছে ম্যাট্রিক স্পেস। কি বলবো, ম্যাট্রিক স্পেস। তাহলে আশা করছি আমরা ম্যাট্রিক স্পেসটা বুঝে গেছি, ম্যাট্রিক স্পেস কি জিনিস সেটা বুঝে গেছি। এখন দেখেন এরপর আমাদের একটা স্পেশাল ম্যাট্রিক স্পেস ম্যাট্রিক আছে, সেটা হচ্ছে ওকে, আমরা এখানে ম্যাট্রিক কি জিনিস এগুলো পড়ে ফেলছি। এবার আমরা চলে আসি ম্যাট্রিক জগৎ। এই যে ম্যাট্রিক জগৎ বা ম্যাট্রিক স্পেস তো বুঝে গেলাম যে কোনো অশূন্যক সেট এক্স এ সংজ্ঞায়িত একটি ম্যাট্রিক ডি সহযোগে এক্স কে ম্যাট্রিক জগৎ বলা হয়। কোনো ম্যাট্রিক ডি সহযোগে কোনো অশূন্যক সেট এক্স একটি ম্যাট্রিক জগৎ হলে এক্স ডি দ্বারা তাকে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এই যে এই দূরত্ববোধক ফাংশন ডিটা সংজ্ঞায়িত হবে চারটা বৈশিষ্ট্য দিয়ে। কয়টা বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য দিয়ে ডি সংজ্ঞায়িত হবে। আর এই ডিটা যদি এক্স সেটের মধ্যে সংজ্ঞায়িত হয়, তাহলে এই এক্স ডি কে একত্রে আমরা বলবো হচ্ছে কি ম্যাট্রিক স্পেস। আশা করছি আমরা ম্যাট্রিক স্পেস কি বুঝে গেছি। এরপরের টপিকটা হচ্ছে আমাদের নগণ্য ম্যাট্রিক্স। আমাদের বইয়ের মধ্যে আছে নগণ্য ম্যাট্রিক কি জিনিস, যখন এই ডি অফ এক্স ওয়াই হয় 0 হবে অথবা 1 হবে। তো 0 কখন হবে, যখন এক্স আর ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ বিন্দু দুটা যদি সমান হয়ে যায়। এই এক্স কিন্তু একটা মান না, এক্স এর মাত্রা কিন্তু অগণিত, আমরা একটু আগে দেখিয়েছি। তো দুটা বিন্দু যদি সেম বিন্দু হয়ে যায় তাহলে আমরা তাদের দূরত্ব পাবো হচ্ছে 0। আর দুটা বিন্দু যদি সেম না হয়ে
ভিন্ন বিন্দু হলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 হয়ে যায় তখন ওই ম্যাট্রিক স্পেস থেকে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব কি বলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে আমরা কি নগণ্য ম্যাট্রিক্স বা ট্রিভিয়াল ম্যাট্রিক্স। সো ট্রিভিয়াল ম্যাট্রিক্স কি জিনিস আশা করছি বুঝে গেছেন। মনে করি এক্স একটি ইচ্ছাধীন অশূন্যক সেট এবং ডি একটা ম্যাপিং। ফাংশনটি নিম্নরূপে সংজ্ঞায়িত ডি এক্স ওয়াই, অর্থাৎ এই যে এই দূরত্ববোধক ফাংশনটা এর মান হয় 0 হবে অথবা 1 হবে। 0 কখন? যখন এক্স আর ওয়াই সমান, আর কখন 1? যখন এক্স আর ওয়াই সমান না। আমরা তো দেখছি যে 9 হয়েছে একটু আগে, তো 9 হবে না, ওই জায়গাটাতে সর্বদা কি হবে? 1 হবে, 1 হবে। তো যদি হয় তাহলে ওই ম্যাট্রিকটাকে বলবো হচ্ছে আমরা ট্রিভিয়াল ম্যাট্রিক বা নগণ্য ম্যাট্রিক। আই থিঙ্ক আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন। তারপরে চলে আসি আমরা, এরপর আরো কিছু সংজ্ঞা আছে, যেমন ধরেন এই যে আর এ বাস্তব সংখ্যা রেখায় যে প্রচলিত ম্যাট্রিক, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখায়। কিভাবে দেখেন, বাস্তব সংখ্যা রেখাটা হচ্ছে এই রেখাটা, তাই না? এই রেখাটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। এখন এই রেখার এই বিন্দুটা যদি 0 হয়, এরপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন একটা বিন্দু যদি বাস্তব সংখ্যা রেখা, এটাকে যদি আমি এক্স বিন্দু বলি আর এটাকে যদি আমি ওয়াই বিন্দু বলি, তাহলে এদের মধ্যে যে দূরত্বটা ডি অফ এক্স ওয়াই সেটা কি হবে নিশ্চয় বলেন? এই যে এই দূরত্বটা কত? এটা বিয়োগ এটা না? তাহলে 3 থেকে 1 গেলে কত? 3 থেকে 1 গেলে আমরা পাই হচ্ছে 2। এখন আমরা যদি এখানে মডুলাস চিহ্ন ইউজ করি, তাহলে 1 - 3 করলে যা হবে 3 - 1 করলেও তা হবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখায় ম্যাট্রিক। তাহলে বাস্তব সংখ্যা রেখায় ম্যাট্রিকটা সর্বদা হচ্ছে এইভাবে ডিফাইন্ড হয়। আর বাস্তব সংখ্যা রেখায় এই এক্স আর ওয়াই এর মাত্রা হচ্ছে 1, এক্স আর ওয়াই এর মাত্রা হচ্ছে 1। কিন্তু আমরা যখন স্পেসে করবো এটার মাত্রা হবে n ডাইমেনশন, অর্থাৎ এক্স আর ওয়াই যে বিন্দুগুলো এগুলো হচ্ছে n ডাইমেনশনাল। এই যে বাস্তব সংখ্যা রেখা এক্স এ আর ওয়াই এর মান, অর্থাৎ দুটো বিন্দু, এই যে এক্স আর ওয়াই দুটো বিন্দু, এই দুটো বিন্দু ডাইমেনশন হচ্ছে 1। বাস্তব সংখ্যা রেখা তো একমুখী, তাই না? তার মাত্রা হচ্ছে 1, দ্যাটস ওয়াই তার এইভাবে সংজ্ঞায়িত। তাহলে বাস্তব সংখ্যা রেখায় যে আর এর মধ্যে প্রচলিত ম্যাট্রিক সেটা এইভাবে সংজ্ঞায়িত। এবার আসেন আমরা যখন আর স্কোয়ারে যাব, অর্থাৎ দ্বিমাত্রায় যাব, তখন কিভাবে সংজ্ঞায়িত আপনারা নিশ্চয়ই এটা জানেন। তখন ওই যে আপনারা শিখেছেন x1 - x2 হোল স্কয়ার, সরি x1 মাইনাস, আচ্ছা আর স্কোয়ারের বিন্দুগুলো কেমন আগে সেটা বলি। আর স্কোয়ারে একটা বিন্দু x হলে সেটা হচ্ছে x1 x2, এইটা একটা বিন্দু x হচ্ছে x1 x2, আর y বিন্দুটা যেটা সেটা হচ্ছে y1 এবং y2। আমরা এইভাবে ডিফাইন করলাম। এখন এই যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব মানে ডি অফ এক্স ওয়াই, সেটা হচ্ছে আমাদের আর স্কোয়ারের মধ্যবর্তী দূরত্ব এটা। তাহলে এইটা সমান আমরা কি লিখবো? এক্স, এই যে এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা, বা এটা মাইনাস এটা, একটা আপনি লিখতে পারেন y1 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - x2 এর উপরে হোল স্কয়ার। এটাই তো আপনি জানেন বাস্তব সংখ্যা রেখা যখন আমরা দ্বিমাত্রিক তলে যাই, একমাত্রিকে এইটা, দ্বিমাত্রিকে এইটা। তাহলে এই জিনিসগুলো আমরা যদি ভালো করে রিলেট করতে পারি, n মাত্রাটা আমরা আসলে ওইটার সাথে অনুরূপভাবে বলতে পারবো, কারণ আমরা তো এটা ফিল করতে পারবো না। কারণ আমাদের দ্বিমাত্রিক পর্যন্ত আমরা সর্বোচ্চ ফিল করতে পারি, সর্বোচ্চ 3 মাত্রিকটা আমরা বুঝতে পারি। তো 3 মাত্রিক যদি বুঝতে পারেন, 4 মাত্রিক, 5 মাত্রিক, 6 মাত্রিক সব ওই 1 2 3 মাত্রার মতো করেই হবে। সো আমরা এটা একটু মাথায় রাখি, ঠিক আছে? তাহলে এখানে এই যে দেখেন দ্বিমাত্রিক, এই যে বাস্তব সংখ্যা রেখার বাস্তব সংখ্যার সকল ক্রমজোড় সেট হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে আর স্কোয়ার ক্রমজোড় দুইটা যখন নিব, তো ডি দ্বারা সংজ্ঞায়িত ম্যাট্রিক সহ একটি ম্যাট্রিক জগৎ, এই জগৎকে দ্বিমাত্রিক ইউক্লিডীয় জগৎ বা আর স্কোয়ার অথবা ইউক্লিডীয় সমতল আর স্কোয়ার বলা হয়। তো এখানে এই যে দূরত্ববোধক ফাংশন ডি এক্স ওয়াই, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা এইভাবে সংজ্ঞায়িত, যেটা আপনারা ইন্টারমিডিয়েট এবং 9 10-এ শিখেছেন। তো যেখানে এক্স হচ্ছে একটা বিন্দু, এখানে একটা বিন্দুকে এক্স বলছি আমরা, নট বুঝ, একটা বিন্দু এক্স, তার মাত্রা হচ্ছে 2। এই বিন্দু যদি n মাত্রার হয় তখন এখানে হবে x1 x2 x3, এখানে হবে y1 y2 y3, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের যে দ্বিমাত্রিক তলে বা আর স্কোয়ারে প্রচলিত ম্যাট্রিক, এটা আমরা জানি দূরত্ববোধক ফাংশন বা দূরত্ব নিয়ে যে কাজ হয় সেটা। এবার আসেন আর এন এ, তাহলে কি হবে? অনুরূপভাবে আপনি বলতে হবে। এবার অনুরূপভাবে বলতে হবে, এবার তো আর আপনাকে আর এন এটা ফিল করার সুযোগ নেই। তাহলে আপনি দেখেন আর ডি এক্স ওয়াই আমরা যখন দ্বিমাত্রিকে পাইছি সেটা যা এখানে তাই হবে। এখানে n মাত্রার হলে n সংখ্যক মাত্রা আসবে। সো এটা সমান, তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেছি কেন হয়েছে। এই যে এক্স হচ্ছে একটা বিন্দু যেটা n মাত্রিক, ওয়াই একটা বিন্দু সেটাও n মাত্রিক। সো তাদের জন্য ম্যাট্রিকটা এইভাবে সংজ্ঞায়িত হবে। এটা আপনাকে আর আমি বুঝাইতে পারবো না, বুঝার সুযোগ নাই। 1 2 বোঝানোর সুযোগ আছে, 3 বোঝানোর সুযোগ আছে বড় জোর, কিন্তু n মাত্রা তার বোঝানোর সুযোগ নেই, এটা অ্যাবস্ট্রাক্ট। সো এটা আপনাকে ফিল করে নিতে হবে। সো আগের দুটো যদি আপনি ভালো বুঝেন, এটা আপনাকে বোঝানোর কিছু নেই। এরপর আপনি সামেশন কনভেনশন অ্যাপ্লাই করছেন, এখানে সামেশন কনভেনশন তো বুঝেন, আপনি টেনসর অ্যানালাইসিসে সামেশন কনভেনশন বুঝেছেন। সো এই জায়গাটাতে টেনসরের সামেশন কনভেনশনটা আমরা প্রয়োগ করেছি। সো আপনি যদি সামেশন কনভেনশন না বুঝেন, আমি আপনাকে প্রথমেই বলছি এই কোর্সটা পড়ার জন্য আপনি 3টা কোর্সের নাম মাথায় নিয়ে বসবেন। একটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, একটা হচ্ছে টেনসর অ্যানালাইসিস, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। সো অ্যাবস্ট্রাক্টেরও ব্যবহার হয়েছে, রিয়েলেরও ব্যবহার হচ্ছে, এই যে আর একটু আগে দেখেছেন, এবং আপনি এইমাত্র পেয়েছেন যেটা, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে আমার টেনসরের আবার সামেশন কনভেনশন। সো এই জিনিসগুলো আপনাকে একটু 3টা সাবজেক্ট মাথায় নিয়ে যখন আপনি বসবেন তখন আপনার কাছে এই অ্যাবস্ট্রাক্ট বা এই যে আমাদের ম্যাট্রিক স্পেস এবং টপোলজিক্যাল স্পেস পরবর্তীতে আমরা যেটা করবো সেই জিনিসগুলো আসলে খুব একটা কঠিন লাগবে না। যদিও জিনিসগুলো বিমূর্ত, মানে এগুলো আপনি বুঝতে পারবেন না, মানে দেখতে পাবেন না, বাট আপনাকে ফিল করে করে শিখতে হবে। সো আপনি ওই 3টা কোর্সের মাথায় একটু যদি ঘিলু রাখেন তাহলে আপনি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে চলে আসেন, এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এগুলোর খুব বেশি প্রয়োগ বা খুব বেশি প্রয়োজন নেই। এই যে এটা হচ্ছে আমার জটিল তলে, এটা জটিল তলে বা জটিল তলটা আপনারা কমপ্লেক্স অ্যানালাইসিসে পেয়েছেন। সো এটা খুব বেশি প্রয়োগ হবে না। আমরা জটিল তলে যে ম্যাট্রিক গুলো কেমন হবে সেটা আমাদের খুব বেশি দরকার পড়বে না। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি এগুলো জানতে চাই তাহলে আপনি 3rd ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসটাও মাথায় রাখতে হবে। তাহলে কমপ্লেক্স, টেনসর, আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং আপনার যেটা লাগতেছে সেটা হচ্ছে রিয়েল, এই 4টা কোর্সের সমন্বয়ে আপনি এই কোর্সটা শিখতে পারবেন। সো আপনাকে আমি বলে দিচ্ছি কি কি করলে কি হবে। আপনি জিনিসগুলো যদি আপনার মন মতো শিখতে চান তাহলে আপনি এই যে দেখেন সিয়ান আর এনা, সিয়ানের মধ্যে পার্থক্য কি, এই ইউবি এগুলো হচ্ছে জটিল সংখ্যা আর কিছুই না। ইউবি এগুলো হচ্ছে জটিল সংখ্যা, আর ওইখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। আর আমরা জানি পৃথিবীর সকল সংখ্যাকে জটিল সংখ্যা হিসেবে প্রয়োগ করা যায়। আর কেউ আমরা আর যেটা আর, এই আরটা হচ্ছে, এই আরটা কিন্তু আমার সাবসেট অফ সি, এটা আপনারা জানেন, আরটা হচ্ছে সাবসেট অফ সি, অর্থাৎ আমাদের এই যে কমপ্লেক্স প্লেনের সাবসেট কিন্তু রিয়েল নাম্বার লাইন। সো আমরা এটা মাথায় রাখতে পারি, আমাদের কমপ্লেক্স প্লেন যেটা সেটা হচ্ছে আমাদের পুরো জগৎটাকে মিমিং করে, এই পুরো তলটা হচ্ছে কমপ্লেক্স প্লেন, আর এদের মধ্যে রিয়েল নাম্বার হচ্ছে এইটা। তাহলে এই পুরো তলের মধ্যেই তো একটা রেখা হচ্ছে আর। স্যার আমরা বলতে পারি কমপ্লেক্স প্লেন হচ্ছে সবচেয়ে বড়, সেখানের মধ্যে একটা সাবসেট হচ্ছে আর। সো আমরা আর কে যেভাবে শিখছি সেভাবে সি কেও শিখতে পারি, পার্থক্য কিছু নেই, সেম। সো তারপরে চলে আসেন সিএনএ প্রচলিত ম্যাট্রিক, এগুলো আমরা বুঝে গেছি। তারপরে আপনাদেরকে আর কি বুঝাবো, এরপর আসেন সিকোয়েন্সে। সিকোয়েন্স বলতে ধারা, ধারার জন্য ম্যাট্রিকটা কেমন সেটা আপনারা একটু দেখবেন। আপনাদের অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 13 সেখানে সিকোয়েন্স ছিল, এবং ওই সিকোয়েন্স এবং আপনার রিয়েল নাম্বার অ্যানালাইসিসে বা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 3-তে সিকোয়েন্স ছিল, সেখানে দেখবেন সিকোয়েন্সগুলো সব এই টাইপের ছিল, এই টাইপের। সো আপনার এইটা খুব বেশি ব্যবহার এখানে হবে না, হলেও আমরা সেখানে ব্যাখ্যা করবো। জাস্ট আপাতত এটা মনে রাখেন, একটা ধারার জন্য ম্যাট্রিক স্পেসটা এইভাবে, ম্যাট্রিকটা এইভাবে সংজ্ঞায়িত, ধারার জন্য ম্যাট্রিকটা এইভাবে সংজ্ঞায়িত, এটা একটু মাথায় রাখবেন। তারপরে আর এখানে কি বলবো আপাতত আপনাকে, ও হ্যাঁ, এই যে নর্ম বা দৈর্ঘ্য, এইটার একটা জগৎ আছে, নর্ম জগৎ, সেটা আমরা ফাংশনাল অ্যানালাইসিসে পড়বো। আপাতত আমরা এটাকে স্কিপ করে গেলাম, আমরা নর্ম জগতে গিয়ে এটা আবার পড়বো। সো এই জিনিসগুলো আপনারা একটু 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 এখন একটু একটু করে দেখেন। তো আমরা এরপরে যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিন্দু ও সেটের মধ্যবর্তী দূরত্ব। এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে সামনের দিকে কিছু টপিক আছে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এই বিন্দু সেটের মধ্যবর্তী দূরত্ব, তারপর দুটি সেটের মধ্যবর্তী দূরত্ব এবং সেটের ব্যাস, এগুলো আপনি এই বইটাতেও খুঁজে পাবেন, এবং আপনাদের কাছে যদি সায়েন্স ভিউ থাকে সেখানেও পেয়ে যাবেন। সো এখানেও আছে এই পেজটাতে। সো আপনার এই বইটার মধ্যে এগুলো আছে, এগুলো আপনি খুঁজলেই পাওয়া যাবেন। সো দুটি, এখন দেখেন বিন্দু ও সেটের মধ্যবর্তী দূরত্ব এটা কিভাবে আপনি ডিফাইন করবেন। দেখেন একটা সেট, সাপোজ এটা হচ্ছে একটা সেট, হ্যাঁ এটা হচ্ছে একটা সেট, তার নাম দিলাম আমি এ। এটা গোলাকার হইতে পারে, এটা আয়তাকার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে হোক। আর এটা হচ্ছে একটা বিন্দু, এটা স্পেসে, মাথায় রাখেন স্পেসে, মনে করেন এই স্পেসে এটা হচ্ছে একটা সেট আর এটা হচ্ছে একটা বিন্দু। এখন এই বিন্দু থেকে এই সেটের বিন্দুগুলো যা আছে তাদের মধ্যবর্তী দূরত্বে কিন্তু অভাব হবে না, প্রচুর বিন্দু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব আছে। তাহলে এই যে এই বিন্দু থেকে যদি আমি এটার দূরত্ব কাউন্ট করি, এখান থেকে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, অগণিত বিন্দু হইতে পারে। এখন আরেকটা স্পেশাল বিন্দু হইতে পারে, সেইটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এইটা। তাহলে এখন এখানে বলেন সেট থেকে বিন্দুর দূরত্ব বললে আমি কি এই লাল লাল এই দূরত্বগুলোকে বলবো নাকি কালো দূরত্বটাকে বলবো? নিশ্চয় কালো দূরত্বটাকে বলবো। এখন তাহলে আমরা এখানে এটা বলতে পারি, এটা একটা বিন্দু, এটাকে যদি আমি পি বিন্দু বলি, আর এই সেটের যে বিন্দুগুলো, এই সেটের যতগুলো বিন্দু আছে তাদেরকে যদি আমি এ দ্বারা ডিনোট করি, এই সেটের সব বিন্দুকে আমি এ দ্বারা ডিনোট করলাম, ফর অল এ বিলংস টু এ। ঠিক আছে, তাহলে এই ফর অল এ, এ কোথায় আছে, এ সেটের সব উপাদানকে আমরা এ দ্বারা ডিনোট করলাম। এখন এর সাথে এই পি এর যে দূরত্ব, এ বলতে এরা সবাই, এখানে যারা আছে সবাই, সবার সাথে পি এর ভিন্ন ভিন্ন দূরত্ব হবে। এখন কোন দূরত্বটাকে সেট থেকে বিন্দু দূরত্ব বলবো? নিশ্চয়ই কালো দূরত্বটাকে। তাহলে কালো দূরত্বটা আপনি দেখেন, এই যে এখান থেকে এই দূরত্বের যে উপাদান দূরত্বগুলা পাওয়া যাবে, যে দূরত্বগুলা পাওয়া যাবে এই পি থেকে এই সেটের উপর যে দূরত্বগুলা পাওয়া যাবে, তাদের মধ্যে
একেবারে সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে আমার সেট থেকে বিন্দুর দূরত্ব, তাই না? সর্বনিম্ন দূরত্ব এই যে এটা, এখান থেকে এই সেটের যত উপাদান আছে সবার সাথে যদি আমি বিন্দু দূরত্ব বের করি, তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হবে এইটা। আর সর্বনিম্ন এই সেটের নিচে, এই সেটের যে উপাদানগুলো, সরি আমি আবারও বলছি, এই সেটের উপাদানগুলোর সাথে পি এর যে দূরত্বগুলো আসবে, এখানে অনেকগুলো দূরত্ব আসবে। ধরেন একটা আসবে হচ্ছে M1, M2, M3 ডট ডট, এরকম একটা সেট তৈরি হয়ে যাবে, এরকম একটা সেট তৈরি হয়ে যাবে। এই পি বিন্দু থেকে এখানের বিন্দুগুলোর সাথে যদি আমি দূরত্ব বের করি, অগণিত দূরত্ব নিয়ে একটা সেট তৈরি হয়ে যাবে। এবার এই সেটের মধ্যে সর্বনিম্ন যে মানটা, সেটাই হবে সেট থেকে বিন্দু দূরত্ব। তাহলে সর্বনিম্ন একটা সেটের সর্বনিম্ন মান যেটা, সেটাকে আমরা কি বলি? ওই সেটের ইনফিমাম বলি, ওই সেটের ইনফিমাম বলি। তাহলে এখন আমরা বলতে পারি ডি অফ এ পি দ্বারা কি বোঝায়? এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব, এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব। এন্ড এ হচ্ছে এই সেটের সকল উপাদান। তাহলে এই এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব, এটা কি একটা মান নাকি অগণিত মান? এটা নিশ্চয়ই অগণিত মান, এরকমের অগণিত মান হবে। এখন এই অগণিত মান নিয়ে যে সেটটা তৈরি হয়ে গেল, ওই সেটের ইনফিমাম যেটা, সেই ইনফিমামটাকেই আমরা বলবো হচ্ছে সেট থেকে বিন্দুর দূরত্ব। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি? এই যে এবার এখানে একটু খেয়াল করেন, মনে করি এক্স একটি সেট সংজ্ঞায়িত, একটি ম্যাট্রিক ডি। তো তাহলে পি হচ্ছে এক্স এর উপাদান, এরা পি বলছে এক্স এর উপাদান, ঠিক আছে? এরা এই পিটাকে এক্স এর উপাদান বলছে, আর এ বলছে যে কোনো বিন্দু। তাহলে আমাদেরটা উল্টা হয়ে গেছে, আমরা এই পি কে রেখেছি বাইরে, আর এ বলছে হচ্ছে এখানের ভিতরে সব উপাদান। আপনারা মিলিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে পি হচ্ছে এক্স এর উপাদান, এক্স হচ্ছে একটা সেট, এক্স সেটের উপাদান হচ্ছে পি, বা এক্স এর সকল বিন্দুকে আমরা পি দ্বারা ডিনোট করছি। এবং একটি অশূন্যক সেট এ হচ্ছে কার? এ হচ্ছে এক্স এর সাবসেট, এ হচ্ছে এক্স এর সাবসেট। এর মধ্যবর্তী দূরত্ব ডিপিএ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে, দেখেন এই যে এই পুরাটা যদি বোর্ডটা যদি আমার হচ্ছে এক্স হয়, এক্স হচ্ছে একটা কি সেট, আর এর ভিতরে একটা সাবসেট হচ্ছে এ। এবার এই সেটের সাপেক্ষে এই সেট থেকে এই এক্স সেটের যে কোনো উপাদানের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে চাই। তাহলে এখন দেখেন, এই যে এই এ সেট হচ্ছে এক্স সেটের সাবসেট। তাহলে এ সেটের সাথে এক্স সেটের একটা বিন্দু পি এর মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে ডি অফ পি এ দ্বারা ডিনোট করা হয়। আর সেটা কিভাবে সংজ্ঞায়িত? সেটা হচ্ছে ইনফিমাম অফ ডি অফ পি এ, এটা দ্বারা বোঝা হচ্ছে পি থেকে এর দূরত্ব। আর এ হচ্ছে আমার এ সেটের সকল উপাদান, এই যে এ সেটের সকল উপাদানকে ওরা এ বলছে। আর এই যে বাইরে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি, এই পিটা হচ্ছে এক্স সেটের উপাদান। সো এই পি থেকে এই সেটের যে উপাদানগুলো আছে, সব উপাদানের মধ্যবর্তী যে দূরত্ব সেট হবে, সেই সেটের মধ্যে সর্বনিম্ন মানটাই হচ্ছে আমার এই সেট থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ইনফিমাম দ্বারা ডিনোট করতে পারি। আর ইনফিমাম টপিকটা কই থেকে আসছে? ইনফিমাম জিনিসটা কিন্তু আমরা রিয়েল অ্যানালাইসিসে পড়ছি। কোন একটা সেটের নিম্ন সীমাগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা, সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে এই যে এইটা থেকে এইটার যে দূরত্ব, এদের মধ্যে তো ভাই এই দূরত্বটা হইতে পারে, এই দূরত্বটা কিন্তু একটা দূরত্ব, এই দূরত্বটা একটা দূরত্ব। তাহলে এই যে এইখান থেকে নিচের দিকে যত দূরত্ব আছে, সবই তো দূরত্ব, কিন্তু ওগুলো তো হচ্ছে এই সেটের জন্য নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড়কে এই যে এই রেখাটা, তাহলে এই দূরত্বটাকে আমরা ইনফিমাম বলছি। এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যানালাইসিসের ইনফিমাম কনসেপ্ট। সো ইনফিমাম কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি এই যে এই দূরত্বটাই হচ্ছে আমার কি সেট থেকে বিন্দু দূরত্ব। এটা হচ্ছে আমাদের শেখানো হয়ে গেল। তাহলে সেট থেকে বিন্দু দূরত্ব আমরা বুঝছি। এবার আসেন বিন্দু দুটি সেটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা একটা সেট, এটা আরেকটা সেট। এখন এই দুটা সেটের মধ্যবর্তী দূরত্ব তো অগণিত হইতে পারে। এই যে দেখেন, আমরা এবার যদি সেট থেকে সেটের দূরত্বের কথা বলি, তাহলে এইটা হচ্ছে আমার এই যে সবুজ এই জায়গাটা, এই পুরো বোর্ডটা হচ্ছে আমার এক্স সেটের একটা সাবসেট হচ্ছে গিয়ে এটা এ, আর একটা সাবসেট হচ্ছে গিয়ে ধরেন বি। তাহলে এ আর বি দুটা সাবসেট কার? এই যে এক্স এর। এই পুরো বোর্ডটা হচ্ছে আমার এক্স, আর এই সেটটা হচ্ছে এ, আর এই সেটটা হচ্ছে বি। তো এখন দেখেন, এই এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো দূরত্ব বের করলে তো অগণিত দূরত্ব হবে। তো এখন এই দূরত্বগুলো কি সেট থেকে সেটের দূরত্ব? না, এটা হচ্ছে এই সেট থেকে সেটের দূরত্ব বলতে আমরা কোনটাকে বুঝবো? সেট থেকে সেটের দূরত্ব বললে আমরা নিশ্চয়ই এই জায়গাটাকে বুঝবো, এই দূরত্বটাকে বুঝবো। তাহলে এই দূরত্বগুলো দেখেন, এই যে অগণিত যে দূরত্ব আমরা পেলাম এই দুজনের মধ্যে, অগণিত দূরত্বের যে একটা সেট তৈরি হবে। দেখেন এই যে একটা সেট, এটা একটা দূরত্ব, এটাকে ধরেন আমি M1 বললাম। আবার এই যে এটা হচ্ছে ধরেন M2, তারপরে এই যে এটা হচ্ছে M3, তো এরকম এটা হচ্ছে এভাবে M4 M5 এভাবে যাবে। তাহলে একটা সেট তৈরি হয়ে গেল না, দূরত্বের একটা সেট। তাহলে এই সেটটা ধরেন M1 M2 M3 ডট ডট ডট, এরকম করে অগণিত দূরত্ব হয়ে গেল। তো এই সবগুলো দূরত্বের মধ্যে
কোনটা হবে সেট থেকে সেটের দূরত্ব। দেখেন এটা সেট থেকে সেটের দূরত্ব, এটা সেট থেকে সেটের দূরত্ব, এটা সেট থেকে সেটের দূরত্ব, বাট এগুলা কিন্তু সেট থেকে সেটের দূরত্ব নয়, এগুলো হচ্ছে সেটের বিন্দু থেকে এই সেটের বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে এই দূরত্বগুলোকে আমরা তো বলতেছি হচ্ছে সেট থেকে সেটের দূরত্ব। তাহলে সেটা পাওয়ার জন্য এই সেটের যে ইনফিমাম গুলো, এই সেটের যে ইনফিমাম, ওই ইনফিমামটাই নিশ্চয়ই কি হবে সেট থেকে সেটের দূরত্ব হবে। তাহলে এখন ইনফিমাম তো অনেকগুলো, সবগুলো সেম হইতে পারে, সবগুলো সেম। এখন সবগুলো যদি সেম না হয়, ধরো এটার মান হচ্ছে 1 মিটার, এটা 1.1 মিটার, এটা ধরো 0.9 মিটার, তাহলে 0.9 মিটার যেটা সেটাই হচ্ছে ইনফিমাম। এটা কিন্তু ইনফিমাম না, এটা কিন্তু ইনফিমাম না, এটাও কিন্তু ইনফিমাম না। যেটা সবচেয়ে ছোট, এই যে দূরত্বগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদানগুলো আর এই সেটের উপাদানগুলোর মধ্যে যেই দূরত্ব হবে, সেই দূরত্ব তো অগণিত দূরত্ব, অসংখ্য দূরত্ব হতে পারে, কারণ এখানে বিন্দু আছে অগণিত, এখানে বিন্দু আছে অগণিত, এই অগণিত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব তো অগণিত। তো ওই দূরত্বগুলো নিয়ে, ওই দূরত্বগুলোর মান নিয়ে আমি একটা সেট তৈরি করে ফেলতে পারবো। ওই সেটটার ইনফিমাম যেটা, সেটাই হবে আমার সেট থেকে সেটের দূরত্ব। তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে কি দাঁড়ায়, দুটি সেটের মধ্যবর্তী দূরত্ব এক্স এর দুটি অশূন্যক উপসেট এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব ডি এ বি দ্বারা প্রকাশ করা হয়, সেটা ইনফিমাম অফ ডি এ বি। এখানে এ হচ্ছে এ সেটের উপাদান, বি হচ্ছে বি সেটের উপাদান। এই কথাটাই আমরা এখানে এতক্ষণে এক্সপ্লেন করেছি। আশা করছি আপনি এই ব্যাপারটা বুঝে গেছেন। এবার আসুন সেটের ব্যাস। তো এখন সেটের ব্যাস বলতে আমরা আসলে কি বুঝবো? সেটের ব্যাস বলতে আমরা কি বুঝবো? এই যে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স, এক্স সেটের ভিতরে একটা সাবসেট হচ্ছে তার এ। এখন এই এর যে উপাদানগুলো আছে, এর যে উপাদানগুলো আছে, এগুলোকে আমরা দুই ভাবে প্রকাশ করলাম, এটা এ আর একটা এ প্রাইম। তাহলে এখানে অগণিত উপাদান আছে, অগণিত উপাদান আছে। তো এই অগণিত উপাদানকে আমরা কি দিয়ে ডিনোট করছি? এ এ প্রাইম। এখন এই এ সেটের মধ্যেই, এই সেটের মধ্যে এ প্রাইম এখানে থাকতে পারে, এ এখানে থাকতে পারে। এখন এ তো অগণিত জায়গায় থাকতে পারে, এই যে একটা এখানে, আরেকটা এইখানে, আবার এইখানে, এইখানে। এখন দেখেন, এবার এ তো আবার এখানেও থাকতে পারে, এই জায়গাগুলোতেও থাকতে পারে। এখন আমি যদি বলি এটা এ, এটা এ প্রাইম, তাহলে এটাকে কি সেটের ব্যাস বলবো? বলতে পারবো না কিন্তু। তাহলে সেটের ব্যাস বলবো কাদেরকে? দেখেন এই যে সবচাইতে বড় যেই দৈর্ঘ্যটা, এই সেটের মধ্যে সবচাইতে বড় যেই দূরত্বটা, সেটাই সেটের ব্যাস হবে। তাহলে সবচাইতে বড়, তাহলে এখানে বিন্দু আছে কত? বিন্দু আছে অগণিত। তাহলে ওই বিন্দুগুলোর মধ্যে, ওই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব যদি বের করতে চাই, দূরত্ব কিন্তু অগণিত, তাহলে দূরত্বের একটা সেট তৈরি হয়ে যাবে। তাহলে এই যে এই দূরত্বটাকে ধরো আমি বললাম m1, এবার ধরো এই যে এই দূরত্বটা বললাম হচ্ছে m2, আবার ধরো এইটা হচ্ছে আমার m3। তো এরকম করে অগণিত দূরত্ব আসবে। এটা ধরো হচ্ছে m4, এই যে এখান থেকে এইটা। তাহলে এই যে অগণিত দূরত্ব আমরা পাচ্ছি, এই দূরত্বগুলো নিয়ে আমরা একটা সেট তৈরি করে ফেলতে পারি, সেটা হচ্ছে m1, m2, m3 ডট 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 mn। তাহলে n সংখ্যক দূরত্ব এখানে আছে। তো এই যে এই দূরত্বের একটা সেট আমি পেয়ে গেছি। এদের মধ্য থেকে সবচাইতে বড় দূরত্ব যেটা, সেটাকে আমরা সেটের ব্যাস বলতে পারি। তাহলে সেটের ব্যাস বললে এই সেটটার সবচাইতে বড় মানটাই হচ্ছে এই সেটটার ব্যাস, এই সেটটার ব্যাস। তাহলে এই যে এই সেটের সবচেয়ে বড় মানটাকে আমরা কি বলবো? SUP, সুফ্রিমাম, সুফ্রিমাম অফ এই সেট। তাহলে এই সেটটা, এই সেটটা, এগুলা কে? এগুলা কে? এগুলো হচ্ছে এই সেটের উপাদানগুলোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সেটের উপাদানগুলোর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি এ এ প্রাইম বলতে পারি। এ এ প্রাইম ইকুয়ালস টু এইটা, এই সেটটা পেয়ে গেছি। আর এই সেটের সুফ্রিমাম যদি আমরা নিয়ে নিই, তখন আমরা এই সেটের ব্যাস পেয়ে যাব। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, দেখো যে সেটের ব্যাস বলতে আসলে কি বোঝায়? এক্স এর কোনো অশূন্যক উপসেট এ এর ব্যাস ডি এ ইকুয়ালস টু সুফ্রিমাম অফ এ এ প্রাইম। এ এ প্রাইম বলতে বোঝায় হচ্ছে এ এবং এ প্রাইম দুটো হচ্ছে এই সেটের উপাদানগুলোকে আমরা ডিনোট করেছি। তো এই সেটের এই যে এটা এ, এটা এ প্রাইম হতে পারে, এটা এ, এটা এ প্রাইম হতে পারে, এটা এ, এটা এ প্রাইম হতে পারে, এটা এ, এটা এ প্রাইম হতে পারে। তো এদের মধ্যে সবচাইতে বড় যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাস। সো আমরা এই জন্য এখানে সুফ্রিমাম ইউজ করেছি। সুফ্রিমাম কোনটা? সুফ্রিমাম দেখো এই সেটের বাইরের উপাদান তো যাওয়ার কথা না, বাইরের উপাদান তো যাবে না, এই সেটের উপাদানই এ এবং এ প্রাইম হচ্ছে এই সেটেরই উপাদান। তাহলে এই সেটের উপাদান যেহেতু, তাহলে এই সেটের উপাদানগুলো নিয়ে আমরা এদের মধ্যবর্তী দূরত্ব বের করলে অগণিত দূরত্ব পেয়ে যাব। ওই দূরত্বগুলোর মধ্যে সবচাইতে বড় দূরত্বটাকে আমরা বলতেছি হচ্ছে কি সেটের ব্যাস। তাহলে সেটের ব্যাসটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ডি অফ এ এ প্রাইমের সুফ্রিমাম, ডি অফ এ এ প্রাইমের সুফ্রিমাম। ডি অফ এ এ প্রাইম মানে হচ্ছে এই সেটের যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই সেটের যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এ এ প্রাইম। তাহলে এ এ প্রাইম দুটাই কোথায় আছে? দুটা বিন্দুই এ সেটের মধ্যে আছে, অর্থাৎ এই সেটের মধ্যে আছে। তো এই দূরত্বগুলো আমরা বের করছি, অগণিত দূরত্ব বের করছি। ওই অগণিত দূরত্ব নিয়ে একটা সেট তৈরি হয়ে গেল। ওই সেটের মধ্যে সুফ্রিমাম যেটা, অর্থাৎ বড় যেটা, সেই বড় মানটাই হচ্ছে আমার এই এ সেটের ব্যাস। এই কথাটা এখানে বলা হয়েছে। তো আশা করছি আমরা বুঝে গেছি। তারপরে আমাদের এই এখানে আরো অনেকগুলো টপিক আছে। তারপর আসেন সীমায়িত সেট। সীমায়িত সেট কাকে বলবো? যদি কোনো সেটের ব্যাসটা অসীম না হয়। কোনো সেটের ব্যাস যদি অসীম হয়, তাহলে তো এই সেটের দূরত্বের মান শেষ করতে পারবো না। দূরত্বের মান কি কয়টা আছে বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু যদি এরকম হয়, একটা সেট এক্স হচ্ছে আমাদের, তো কমপ্লিট সেটটা হচ্ছে এক্স, তো এটার একটা সাবসেট এ,
এটার ডি অফ এ অর্থাৎ ব্যাস যদি সীমায়িত হয়, ব্যাস যদি অসীম না হয়ে অসীমের চাইতে ছোট হয়, অর্থাৎ অসীম না আর কি, ব্যাস অসীম না, আমরা অসীম থেকে ছোট, তো সেই মানটা যদি আমাদের সংজ্ঞায়িত হয় তাহলে আমরা বলবো হচ্ছে এই এক্স সেটটা, এক্স এর মধ্যে এই সেটটা হচ্ছে সীমায়িত সেট। আর যদি এটা অসীম হয়ে যায় অর্থাৎ ইকুয়াল বা তার চাইতে বড়, ইকুয়াল যদি হয়ে যায় তার চাইতে বড় হওয়ার সুযোগ নেই, অসীমের চাইতে বড় তো কিছু হবে না, তাহলে ডি অফ এ যদি অসীম হয় তাহলে আমরা এই এ সেটটাকে বলবো হচ্ছে অসীমায়িত সেট। আশা করছি আমরা এটা বুঝে গেছি, এগুলো রিয়েল অ্যানালাইসিসের সাথে রিলেট করলে বুঝে যাবেন। তারপরে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে খোলা গোলক এবং হচ্ছে নেইবারহুড। এই টপিকটা আমরা পরের পর্বে শিখবো, আমাদের একটা থিওরাম আছে, সেই থিওরামের জন্য আমরা এই পর্বে এইটুকু পর্যন্তই থাকলাম। পরের পর্বে আমরা কিছু ম্যাথ করবো, তারপরের পর্বে আমরা এই থিওরামটা পড়বো, এই জিনিসগুলো পড়বো, এবং এরপরে আমরা এটার উপর বেস করে আমাদের থিওরাম 1 আছে সেটা পড়বো। ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।